নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে ৮০,০০০ দামের চশমা, ৮৬,০০০ দামের চশমা। ঠিক জানি না কিভাবে স্ক্রল করতে করতে ঠিক একই বিষয়ে রিলেটেড ভিডিও আমার সামনে চলে আসলো। দেখুন, আমাদের কোনো প্রাইভেসি নেই। যখনই আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ইউজ করেন, আপনার সমস্ত প্রাইভেসি চলে যায় আমেরিকার কাছে। তখন আমেরিকা, আপনি জানুন আর নাই জানুন, মানুন অথবা নাই বা মানুন, আপনার সমস্ত কথা শোনে। আর যেটাই আপনি বলেন সেটা রিলেটেড প্রোডাক্ট আর সেটা রিলেটেড রিল আপনার সামনে চলে আসে। এইভাবেই আমাদের প্রাইভেসি শেষ হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের নিজস্ব একটা অপারেটিং সিস্টেম খুব তাড়াতাড়ি লাগবে, ফোনের জন্য এমনকি ল্যাপটপের জন্য। তো কালকে আমি বলেছিলাম যে একজন আছে পশ্চিমবঙ্গে, যিনি ৮৬,০০০ দামের চশমা পরেন, নরওয়েতে যায় ভ্যাকেশন করতে। তো সেই বিষয়ে একটা রিল সঙ্গে সঙ্গে চলে আসলো। আপনারাও দেখুন কি আসলো রিলটা। পরনে ব্র্যান্ডের জামা, চোখে দামি ফ্রেমের চশমা, আর সেই চশমার দাম কোনো মানুষের একটা গোটা বছরের বেতন। মুখে বড় বড় সংলাপ, ঠিক যেন হীরক রানীর সুযোগ্য বংশধর। কার কথা বলছি বুঝতে পারছেন তো? কালীঘাটের জমিদার অভিষেক ব্যানার্জি। প্রশ্ন মনে আসতেই পারে, কি এমন সম্পত্তি আছে ভাইপো? চলুন তবে জমিদার ব্যানার্জির সম্পত্তি একটা ট্রেলার দেখাই। আপনি জানেন নিশ্চয়ই, অভিষেক শুধুমাত্র একজন সাংসদ, তবুও ভাইপোর হলিডে ডেস্টিনেশন পৃথিবীর অন্যতম ব্যয়বহুল দেশ নরওয়ে। সম্প্রতি শহীদ দিবসের মঞ্চে জ্ঞান কপচানোর ঠিক দুদিন আগেই চার্টার বিমানে ফিরেছেন তিনি। ভাবতে পারছেন একজন সাংসদ কতটা টাকা ওড়াতে পারেন? এদিকে চলতি বছরের নির্বাচনের হলফনামায় উল্লেখ আছে, আয় বৃদ্ধির পর হাতে তার ছিল নগদ মাত্র ৭,৭৩,৩৩৫ টাকা। চোখে ভাইপোর ৮৬,০০০ টাকার চশমা, চোখ তো কপালে উঠে যাবেই। শুধু তাই নয়, যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রানী এত বড় বড় কথা বলে, সেই স্বাস্থ্য ব্যবস্থাকে মোটেও ভরসা করে না ভাইপো। তাই নেই স্বাস্থ্যসাথী কার্ডও। নিজের চোখের চিকিৎসার জন্য হায়দ্রাবাদ, সিঙ্গাপুর, আমেরিকা, দুবাইতেই ভরসা অভিষেক বাবু। কেন সরকারি হাসপাতালে ভর্তি হলেন না? কারণ আপনি জানেন, এই ২০ জন মানুষের মতোই আপনারও দৃষ্টি ফিরে না পাওয়ার চান্স থাকতেই পারে। অভিষেক বাবু নিজেকে জনগণের চাকর বলেন, আর এই অভিষেক বাবুই আবার গরিব লোকের চায়ের দোকান উচ্ছেদ করে ১৫০ কোটি টাকার এসকেলেটর লাগানো বাড়ি তৈরি করেছেন, যার নাম শান্তিনিকেতন। বাংলার মানুষের শান্তি চিবিয়ে দিব্যি শান্তিতে রয়েছেন। বিদেশি কোম্পানির জল গলায় ঢালছেন। ৬০ লক্ষ টাকা দামের পাঁচটা কালো ফরচুনা চড়ে বেড়াচ্ছেন। এমনকি তার শালিকার গাড়ির দাম ২ কোটি। এইসব আয়ের উৎস কি বলতে পারেন অভিষেক বাবু? কালীঘাটে ৩৫টি প্লটেও শোনা যায় আপনার বংশের জালিয়াতরাই জড়িয়ে। সেটাই বা হলো কি করে? তাহলে কি ধরে নেওয়া যায় এই সমস্ত টাকা আসে লিপস অ্যান্ড বাউন্স কয়লা গরু চুরি করে? এইটা হলো বাস্তবতা, বুঝতে পারছেন তো? এটা হলো গণতন্ত্র, যে গণতন্ত্রে একজনই লোক নরওয়ে যাবে ঘুরতে, ৬-৬টা ফরচুনার রাখবে বাড়িতে, ১৫০ কোটি টাকার উঁচু বিল্ডিং বানাবে সাদা রঙের, খালি ওরাই করবে। আপনার আমার কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই জীবন উন্নতি করার। যেই উন্নতি করবে ওকে দাবিয়ে দাও, ওকে দাবিয়ে দাও। এটাই ফ্যাসিস্ট সরকারের কাজ, ধ্বংস করে দাও। এমনকি যদি আপনি রাস্তায় দোকান খুলেন, আপনার দোকানে যদি সেল পর্যন্ত বেড়ে যায়, একটু যদি সেল বেড়ে যায়, একটু যদি সেল ভালো হয়, এই ধরুন দিনে ৬,০০০ টাকা আপনি সেল করছেন, তখনই আপনার পিছনে লেগে যাবে। কারণ এটা করতে দেওয়া যাবে না, এটা করতে দেওয়া যাবে না কোনোভাবে, যে কোনোভাবে হোক দাবিয়ে রাখতে হবে। আমি প্রথমেই বলেছি, এই সরকার আমাদের সরকার নয়। কারণ আমাদের সরকার আমাদেরকে বড়লোক করতে সাহায্য করবে, তাই না? কিন্তু যে সরকার রানিং চলছে আজকে, পশ্চিমবঙ্গের রুলিং গভর্নমেন্ট, তারা কি করছে? কেবল আর কেবল মাত্র তারা এবং তাদের পরিবারই বড়লোক হবে। এটাকে বলে ফ্যাসিস্ট সরকার। সব থেকে, পুরো বিশ্বের সব থেকে নিকৃষ্টতম সরকার আমাদের সরকার। আর এর জন্য আমরাই দায়ী। আমরা সবাই সবকিছু বিশ্বাস করে নিই। যখন ২০১১ সালে সিপিএমকে হারিয়ে যখন এই সরকারটা এসেছিল না, তখন থেকে জানতাম যে এই সরকারে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। বাংলার কিছু লোক জানতো, কিন্তু বেশি করে লোক কলকাতা থেকে
সাউথ চব্বিশ পরগনা থেকে উঠে পড়ে লেগেছিল যে সরকারকে পরিবর্তন করতে হবে। আবার ঠিক সেই লোকেরা আজকেও, সেই লোকের সম্পূর্ণ নয়, অর্ধেক উঠে পড়ে লেগেছে যে সরকারকে পরিবর্তন করতে হবে, অর্ধেক এখনো সাপোর্ট করছে না। দেখুন, আপনাদেরকে আমি একটা কথা ক্লিয়ারলি বলে দিই, ভালো করে বলে দিই, এটা আমাদের সরকার নয়, এটা পাকিস্তানের সরকার, পূর্ব পাকিস্তানের সরকার, আমেরিকার সরকার, সিআইএ সরকার, বাংলার সরকার নয়, তাই না? যদি একবার এইখানে পশ্চিমবঙ্গে বিজেপি জিতে যায়, এদের যে এত স্থাবর অস্থাবর সম্পত্তি, সব ফুটে যাবে, ভোগ করতে আর পারবে না, সব চলে যাবে জেলে, তখন বাঁশ হয়ে যাবে। সেই জন্য এরা কি করছে, এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এরকম করে ধমকি দিচ্ছে, যদি বাপের বেটা হন তো বিকাল 4টার সময় ওখানে থাকবে। ঠিক আছে, উপরওয়ালা দেখছে না, এত মেয়েকে রেপ করে অভয়ের কাজটা তো সামনে এসছে। আর কত কেস আছে, কত গরিব গরিব মহিলা আছে কলকাতায় যাদেরকে রেপ করে ব্রিজের তলায় ফেলে রাখা হয়, তারা কমপ্লেন পর্যন্ত করতে পারে না ভয়ের চোটে। কিন্তু উপরওয়ালা তো আছে না, মহাদেব তো সব দেখছে, তাই না? মহাদেব তো সবই দেখছে। আর সেই জন্যই মহাদেব এইবারের ভোটে টিএমসি হারাবে। টিএমসি হেরে যাবে সাধারণ মানুষের কাছে, টিএমসি হেরে যাবে আমাদের মতো ইউটিউবারের কাছে। বিজেপির কাছে হারবে না টিএমসি, টিএমসি হারবে বাংলার মানুষের কাছে। ওই জন্য আমি বলি, একদম ঠিক বলে ওরা, কিন্তু লাইনটা সম্পূর্ণ বলে না, আবার জিতবে বাংলা, যতই করো হামলা। এই হামলা ওয়ার্ডটা পাকিস্তানি আর বাংলাদেশিদের জন্য। আবার জিতবে বাংলা, যতই করো হামলা, হারবে টিএমসি। আর এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন। সেই জন্য ওরা এখন ধমকিটা দিচ্ছে, শুনুন ওরা ধমকি। আমি অমিত শাহকে চ্যালেঞ্জ করব, যদি আপনার বুকের পাটা থাকে আর বাপের বেটা হন, 4 তারিখ কলকাতায় থাকবেন, 12টার পর দেখা হবে। কত বড় গুন্ডা আপনি আর কত আপনার ক্ষমতা, 4 তারিখ দেখা হবে। খেলা তোমরা শুরু করেছো, শেষ তৃণমূল করবে। আমার কাছে নাম রয়েছে যারা এই ঘটনা। রাষ্ট্রমন্ত্রী দুদিন আগে বলেছে যে 23 তারিখ তৃণমূলের লোকেদের বলবো বাড়ি থেকে বেরোবেন না। আমি অমিত শাহকে বলবো, এখানে ক্যামেরা রয়েছে, গুজরাটের গুন্ডা এসে বাঙালিকে থ্রেট দেবে না, আপনারা ভয় অন্য জায়গায় গিয়ে দেখান। আর আপনি যদি বাপের বেটা হন আর বুকের পাটা থাকে, 4 তারিখ বিকেলবেলা বাংলায় থাকবেন। আপনার সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি কে নিয়ে এই বাংলায় থাকবেন, দেখা হবে বেলা 12টার পর, কথা দিয়ে যাচ্ছি। ওনার ধমকি বিকাল 4টার সময়, ধমকিটা দেওয়া হলো যে 12টার পর কলকাতায় থাকতে পারবেন কি পারবেন না। এবার আমি বাংলার মানুষকে বলি, 2021 সালের ভোট পরবর্তী হিংসায় 255 জন বিজেপি কর্মকর্তাকে মেরে ফেলেছে। এবার যদি টিএমসি জেতে, আমাদের মতো হাজার হাজার মানুষ মরে যাবে। আর কোনোদিনও বাংলায় সুশাসন ফিরবে না, কোনোদিনও ফিরবে না। আপনার ছেলে, আপনার মেয়ে কোনোদিনও সরকারি চাকরি পাবে না। সাধারণ বাঙালি হিন্দুদের অবস্থা বাংলাদেশে হিন্দুদের থেকেও খারাপ হয়ে যাবে। নিজের বাড়িতে নিজের ঘরে গরিব হয়ে যাবেন। বাধ্য করা হবে আপনার বাড়িকে কম দামে বিক্রি করার জন্য, বাধ্য করা হবে। এই কথাগুলো মাথায় রাখবেন। এটা ইসলামিক শাসন চলছে, আর ইসলামিক শাসনে ওরা এগাচ্ছে গ্রেটার বাংলাদেশ বানানোর জন্য। আর তার সব থেকে বড় সুযোগ এই স্বপ্নকে ভেঙে দেওয়ার, এই ভোট 2026-এর ভোটে এই স্বপ্নটাকে ভেঙে দিন, বিজেপিকে জেতান। যদি জেতাবেন বিজেপিকে, বাঙালি চাকরি করতে পারবে, সরকারি চাকরিগুলো পাবে। আজকে পাটনায় এনডিএ সরকার আছে, দেখুন কতগুলো টিচার রিক্রুট করেছে ওরা, দেখুন একবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, এত টিচার রিক্রুট করেছে। বাংলায় হয়েছে, বাংলায় কি হয়েছে? বাংলায় অভয়ার সঙ্গে রেপ হয়েছে, আওয়াজ তুললেই রেপ। আর কত ভয় পেয়ে থাকবেন? শুনুন, একা একা থাকলেই ফুটিয়ে দেওয়া যায়, কিন্তু যখন পুরো হিন্দু সমাজ একসঙ্গে জোট বেঁধে যাবে, যারা জানে যে আমরা এখানকার হিন্দু, একদম জোট বেঁধে যাবে, তখন দেখবেন এই সমস্ত অপশক্তিগুলো সব চলে যাচ্ছে।
সব হাওয়া হয়ে যাচ্ছে। আসামিরা করেছে না, সমস্ত আসামি শক্তি, আসামি লোক একসঙ্গে জোট বেঁধে দিয়েছে। তাহলে বাঙালি হিন্দু কেন পারছে না? কি আটকে রেখেছে আপনাকে? কি আটকে রেখেছে? কি আজকে এরা ডিলিমিটেশন বিল, যেখানে নারীদেরকে পার্লামেন্টে 33% রিজার্ভেশন দেওয়ার কথা ছিল, সে বিলটাকে আটকে দিল। অথবা দেশ চালাচ্ছে নারী। ভাবুন, মানে সবকিছু রিলেটেড। কোন দেশে নারীদের কোনো অধিকার নেই? কোন দেশে নাই? আফগানিস্তান নাই, পাকিস্তান নাই, বাংলাদেশ নাই। বাংলাদেশের রাস্তায় নামিয়ে মেয়েদেরকে পেটায়, জাস্ট হাজব্যান্ডের উপর জোরে কথা বলেছে বলে রাস্তায় নামিয়ে ঘিরে পেটায়। দেখাবো ভিডিও, দেখতে পারবেন, দেখুন। আপনি কি চান আপনার দেশে, আপনার মাটিতে এইরকম একটা অরাজকতার সৃষ্টি হোক? এই সরকার, টিএমসি সরকার, এরা চায় পাওয়ার উইদাউট রেসপন্সিবিলিটি। খালি ভোগ করব আর আনন্দ করব, এছাড়া আর কোনো কাজ নাই। মির্জাফরের সরকার, এদেরকে সিআইএ সাপোর্টেড সরকার, সেই জন্য কলকাতা থেকে সিআইএ এজেন্ট পাওয়া গেছিল। আপনি কি চান যে আপনার কথা কেউ শুনবে না? আপনার কথা, আপনার ভালোর দিক কেউ দেখবে না? আজকে যত পুকুর ছিল কলকাতায়, যত পুকুর ছিল, সব পুকুর বুঝিয়ে ফ্ল্যাট করে দিল। কলকাতার ইকোসিস্টেম নষ্ট করে দিয়েছে। পলিউটেড শহর হয়ে গেছে কলকাতা। পুকুরের জল যখন সবুজ হয় না, ওখানে প্ল্যাঙ্কটন থাকে, সেখান থেকে অক্সিজেন নির্গমন হয়, বাতাসে পরিবেশে আরো বেশি করে অক্সিজেন যায়। সেই পুকুরগুলোকে শেষ করে দিয়ে আজ কলকাতাকে পুরো নষ্ট করে দিয়েছে। গুলশান কলোনি তৈরি হয়েছে। সেই গুলশান কলোনি কি হয়েছে? কলকাতার গুলশান কলোনি অত বড় একটা জলাজমি বুঝিয়ে তৈরি করা হয়েছে কেবল বাংলাদেশিদের জন্য। আমরা মূর্খ বাঙালি, আমরা খালি ভাবি যে মাটিটাই, মানে যে মাটিতে পা রাখা যায়, শক্ত মাটি হচ্ছে মাটি, আর জলের কোনো ভ্যালু নাই, জলাজমির কোনো ভ্যালু নাই। আপনাদের চোখের সামনে আপনাদের জলাজমি বুঝিয়ে দিয়ে ওখানে গুলশান কলোনি ফ্যাক্টরি করলো, কই কেউ আওয়াজ করলেন না। এক একটা করে জলাজমি জমছে আর বাংলাদেশিদের দখলে চলে যাচ্ছে। যদি আপনারা এই যেটা থামাতে চান, নিজের অধিকার ফিরে পেতে চান, এসব ধমকি টমকি না শুনতে চান, ভোট ফর বিজেপি। জয় হিন্দ, বন্দে মাতরম, হর হর মহাদেব।